পদত্যাগের বিষয়ে ভাবছেন অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, বিবিসি বাংলাকে নাহিদ ইসলাম। জুলাই গণঅভ্যুত্থানের পর সেনানিবাসে আশ্রয় নেয়া ৬২৬ জনের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল আইএসপিআর। জুলাই মাসের মধ্যে জাতীয় সনদ প্রকাশ, জানালেন আলী রিয়াজ। সনদ তৈরির 1 মাসে নির্বাচনের তারিখ ঘোষণা সম্ভব, দাবি বিএনপির। পাথরের নামে ইমিটেশন বেচার প্রতারণা, ব্যবসায়ীদের স্বঘোষিত দামে চলছে আংটির বাজার, মূল্য তালিকা নির্ধারণের দাবি। এবং যুক্তরাষ্ট্রের সান ডিয়েগো শহরে আবাসিক এলাকায় উড়োজাহাজ বিধ্বস্ত, অন্তত 6 জন নিহত, আহত 8। স্বাগত। এখন সকালে পুরো আয়োজনের সঙ্গে আছি আমরা দুজন, আমি মশিউর অনিক এবং আমি ইসরাত মুক্তি। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎ করেন তিনি। বিবিসি বাংলাকে নাহিদ ইসলাম জানান, পদত্যাগের বিষয়টি বিবেচনা করছেন প্রধান উপদেষ্টা। ডক্টর ইউনূস নাহিদ ইসলামকে বলেন, চলমান পরিস্থিতিতে বিভিন্ন আন্দোলনের মাধ্যমে তাকে জিম্মি করা হচ্ছে, তিনি কাজ করতে পারছেন না। এ সময় প্রধান উপদেষ্টাকে পদত্যাগ না করার আহ্বান জানান নাহিদ ইসলাম। অন্যদিকে দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে দায়িত্ব চালিয়ে যাওয়ার কথা পুনর্বিবেচনা করবেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। এদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ। 5 আগস্টের পর রাজনীতিবিদ, পুলিশ কর্মকর্তা সহ গুরুত্বপূর্ণ 626 ব্যক্তিকে সেনানিবাসে আশ্রয় দেয়া নিয়ে মিথ্যা অপপ্রচারের প্রেক্ষিতে সেনাবাহিনীর অবস্থান স্পষ্ট করেছে আইএসপিআর। 626 জনের নাম সহ পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের বিগত সরকারের পতনের পর সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়। ফলে সরকারি দপ্তর, থানাসমূহে হামলা, রাজনৈতিক নেতাকর্মী ও সমর্থকদের ওপর আক্রমণ, বাড়িঘরে অগ্নিসংযোগ, মব জাস্টিস, চুরি, ডাকাতি সহ বিশৃঙ্খলা দেখা যায়। আর এই ধরনের নাজুক পরিস্থিতিতে দেশের নাগরিকদের মনে নিরাপত্তাহীনতার জন্ম নেয়। এই প্রেক্ষিতে 24 জন রাজনৈতিক ব্যক্তিত্ব, 5 জন বিচারক, 19 বেসামরিক প্রশাসনের কর্মকর্তা, 515 জন পুলিশ কর্মকর্তা ও সদস্য, বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সহ 12 জন ও 51 পরিবার সহ 626 জনকে বিভিন্ন সেনানিবাসে আশ্রয় দেওয়া হয়েছিল। পরিস্থিতির উন্নতি হলে 2-1 দিনের মধ্যে তারা সেনানিবাস ছেড়ে চলে যায়, আর 5 জনকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া হয়। জুলাই মাসের মধ্যেই প্রকাশ করা হবে জাতীয় সনদ, বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। আর চলতি মাসের শেষ সপ্তাহে শুরু হবে দ্বিতীয় পর্যায়ের আলোচনা। এদিকে বিএনপির দাবি, সনদ তৈরি করে 1 মাসের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা সম্ভব। আরও জানাবেন সিফাত শাহরিয়ার। 3 মাস ধরে পর্যালোচনা শেষে ঐকমত্য কমিশনের প্রথম পর্যায়ের আলোচনা পর্ব শেষ হয়েছে ঠিকই, তবে গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে এখনও রয়ে গেছে দ্বিমত। প্রধানমন্ত্রীর ক্ষমতার কাঠামো কেমন হবে? নির্বাচন প্রক্রিয়া কি পুরনো ধারাই চলবে, নাকি হবে নতুন সংযোজন? আগে স্থানীয় না জাতীয় নির্বাচন? এমন সব প্রশ্নের মীমাংসা করাই হবে দ্বিতীয় পর্যায়ের উদ্দেশ্য। জাতীয় নাগরিক পার্টির চাওয়া, আসনের অনুপাতে নয়, উচ্চকক্ষ যেন হয় ভোটের অনুপাতে। সে সাথে জুলাইয়ের মধ্যে জুলাই সনদ চায় দলটি। দলীয় এজেন্ডার বাইরে এসে ন্যাশনাল এজেন্ডাটাকে বুঝতে পারা, যে আমাদের এখানে 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী হবে না, কিংবা আপার হাউসটা যে আনুপাতিক ভোটের হারে হবে, কিংবা সংবিধান সংশোধনী শুধুমাত্র সরকারি দল করতে পারবে না, হ্যাঁ, ব্রুট মেজরিটির জোরে। এই জিনিসগুলো জনগণ চায়। ঈদের পর থেকে এটা জুলাইয়ের প্রথম সপ্তাহের মধ্যে জুলাই সনদটা হয়ে যাওয়া উচিত বলে আমরা মনে করি।
জামায়াতে ইসলামীর নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলছেন, ভিন্ন মতগুলোর ক্ষেত্রে সিদ্ধান্ত হতে পারে গণভোটের মাধ্যমে। যেগুলোতে আমরা একমত হয়ে গেছি সেটা তো হয়েই গেল, আর যেগুলোতে কিছুটা ডিফারেন্স আছে সব ডিফারেন্সগুলোকে একসাথ করে এটার উপরে একটা গণভোট করার জন্য, যেহেতু রাজনৈতিক দলগুলো সব বিষয়ে একমত হতে পারছে না, তাহলে জনগণ এটাকে সিদ্ধান্ত নিক। গণভোট তো হচ্ছে সকল মানুষের প্রপার্টি, সুতরাং সেই গণভোটে যদি অধিকাংশ লোক এটা গ্রহণ করে তাহলে সেখানে কারণ কোনো দলেরই আপত্তি করার কোনো সুযোগ থাকবে না। আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলছেন, জাতীয় সনদ করে 1 মাসের মধ্যে নির্বাচনের তারিখ দেওয়া সম্ভব। এখন কথা হচ্ছে ঐক্যমতের ভিত্তিতে সংস্কারের কথা বলা হচ্ছে, তো এগুলো পাবলিশ হচ্ছে না কেন? কোথায় আমরা ঐক্যমত হয়েছি এটা পাবলিক করলে সবাই জানলো কোথায় ঐক্যমত হয়েছে কোথায় হয়নি। যেখানে ঐক্যমত হয়েছে ওই সংস্কারগুলো 1 মাসের মধ্যে সমাধান করা সম্ভব। সনদ সই করে নির্বাচনের ডেট 1 মাসের মধ্যে দেওয়া সম্ভব। অগাস্ট সেপ্টেম্বরে নির্বাচন হতে পারে। ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজের দাবি, নির্দিষ্ট সময়ের আগেই শেষ হবে কাজ। জুলাই মাসেই প্রকাশ করা হবে জাতীয় সনদ। আমাদের লক্ষ্যটা সবসময় গোড়া থেকে ছিল যে আমরা জুলাই মাসের মধ্যে যেন একটা সনদ তৈরি করতে পারি। সেই কারণেই আমরা যতটা দ্রুততার সঙ্গে সম্ভব কাজ করেছি। আপনারা লক্ষ্য করেছেন 2 মাস ধরে আমরা 33টি রাজনৈতিক দলের সাথে কথা বলেছি। 6 মাসের ঠিক মধ্যবর্তী অবস্থায় যতটুকু অগ্রগতি হওয়া দরকার ছিল বা যতটুকু অগ্রগতি আমরা আশা করেছিলাম, আমরা প্রায় কাছাকাছি এসেছি। সেদিক থেকে এখন পর্যন্ত আমরা আশা করি যে জুলাই মাসে সকল রাজনৈতিক দলের সহযোগিতা পাওয়া গেলে জুলাই মাসের মধ্যে আমরা একটা জাতীয় সনদ তৈরি করতে পারব। নানা আন্দোলনের ঢাকা যখন অবরুদ্ধ, তখন চলতি মাসের শেষ সপ্তাহে আবারও বসতে যাচ্ছে ঐক্যমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সাথে। যদিও চলমান আন্দোলনের সাথে কমিশনের কোনো সম্পর্ক নেই, তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন জাতীয় সনদ যত দ্রুত হবে তত রাজনৈতিক জট খুলে যাবে এবং মসৃণ হবে নির্বাচনী রোডম্যাপের পথও। সিফাত শাহরিয়ার, এখন ঢাকা। জুলাই আগস্ট চেতনার সাথে যারা গাদ্দারি করবে তাদের পরিণতি শেখ হাসিনার মতো হবে বলে মন্তব্য করেছেন জুলাই ঐক্যের মুখ্য সংগঠক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ। রাতে রাচু ভাস্কর্যের পাদদেশে প্রতিবাদ র্যালি শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। বলেন, নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে গড়ে ওঠা ঐক্য ধরে রাখতে হবে। ষড়যন্ত্রকারীরা নিজেদের মধ্যে দলাদলির সৃষ্টির পায়তারা করছে, তাদের সেই সুযোগ দেওয়া যাবে না। সংবাদ সম্মেলনে সচিবালয় প্রশাসন থেকে আওয়ামী লীগ ফ্যাসিবাদদের দোসরদের অপসারণ সহ 3 দাবি জানানো হয়। আর এর আগে বেশ কয়েকটি সংগঠনের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম জুলাই ঐক্য তাদের সমর্থক ও অনুসারীদের নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে প্রতিবাদ র্যালি শুরু করে, যা চারুকলা শাহবাগ সড়ক প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যের সামনে শেষ হয়। অনৈক্যের 3 দফা দাবি ঘোষণা করছি। প্রথম দফা, সচিবালয়, গণমাধ্যম সহ প্রশাসন সহ সকল জায়গা থেকে ভারতীয় আধিপত্যবাদীদের দোসর, ফ্যাসিবাদীদের দোসরদেরকে অপসারণ করতে হবে এবং উপদেষ্টা পরিষদের আসিফ নজরুল, আলী ইমাম মজুমদার সহ আরো অনেকে ভারতীয় আধিপত্যবাদ প্রতিষ্ঠার জন্য চেষ্টা চালাচ্ছে। এই ভারতীয় চরদেরকে, ভারতীয় আধিপত্যবাদীদেরকে উপদেষ্টা পরিষদ থেকে অপসারণ করে কাল বিলম্ব না করে উপদেষ্টা পরিষদ সংস্কার করতে হবে। কর ফাঁকি দিয়ে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আনা হয় পাথর। টঙের দোকানে সেসব পাথর দিয়ে তৈরি আংটি বিক্রি হচ্ছে লক্ষাধিক টাকায়। জ্যোতিষীদের বিশেষত্বের বাণী আর ব্যবসায়ীদের স্বঘোষিত দামে চলছে আংটির বাজার। পাথরের নামে ইমিটেশন বিক্রির ভয়াবহ প্রতারণা করা হয় বলে জানালেন ইনস্টিটিউট অব অ্যাস্ট্রোলজির পরিচালক। আংটির দরদাম নিয়ে ব্যবসায়ীদের মধ্যে ভিন্ন ভিন্ন মত থাকলেও মূল্য তালিকা নির্ধারণের দাবি ক্রেতাদের। জুবায়ের প্রধানের প্রতিবেদন। খান আকাশ আংটির খোঁজে আজিমপুর থেকে এসেছেন গুলিস্তানে। পাথরের আংটি পরার শখ তার বহুদিন থেকে। আমি পাথরের আংটি পরতে ভালোবাসি, বাট কোনো কাজের জন্য এরকমটা না। আমার পাথরের আংটি পরতে ভালো লাগে। দেশের পাথরের আংটির অন্যতম বড় বাজার গুলিস্তানের এই টুইন টাওয়ার মার্কেট এলাকা। এখানে নিচের টঙের দোকানেই হচ্ছে লক্ষ লক্ষ টাকার আংটির বিক্রি কিনে।
অল বার্মিস রুবি বিক্রি করছি, যেটা এখন খুব রেয়ার, পাওয়া যায় না। তৎকালীন সময় আরও প্রায় আপনার 2000 আমি 13-14 দিকে বলতেছি, তখনকার সময় 22 লক্ষ টাকা বিক্রি করছি। আমাদের এখানে আপনার নীলা আছে, পোকরাজ আছে, গোমেদ, ক্যাটসাই, আখিক, রুবি, মুক্তা, ম্যাসোনাইট, এরকম প্রায় আপনার 30 থেকে 40 ভ্যারাইটির স্টোন আছে। কেউ কেউ 8 থেকে 10 লক্ষ টাকায়ও কিনে নিচ্ছেন পাথরের নানা রকম আংটি। কেউ ব্যবহার করছেন শারীরিক এবং মানসিক সমস্যা সমাধানের জন্য, কেউ বা সৌন্দর্য বৃদ্ধির কারণেই পড়ছেন এসব আংটি। 1 লক্ষ টাকা দামেরও নিয়ে পড়ছি বাস্তবে, এবং আমি এর কোনো ইফেক্ট আমি পাইনি। মানসিক একটা অস্থিরতা ছিল, এটা ইউজ করার পর থেকে এটা চলে গেছে আর কি। ফলপ্রসূ যদি নাই হতো তাহলে পৃথিবীর আপনার এত লোক স্টোনের প্রতি এত বেশি দুর্বল হইতো না। কর ফাঁকি দিয়েই বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসছে পাথর। বছরে ঠিক কী পরিমাণ আংটির বেচা বিক্রি হয় সে তথ্য নেই অ্যাস্ট্রোলজি নিয়ে গবেষণা করা কোনো সংগঠনের কাছে। পাথরের নামে ইমিটেশন বিক্রির ভয়াবহ প্রতারণার কথাও উঠে আসে বাংলাদেশ ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোলজির এই পরিচালকের কণ্ঠে। 7% থেকে হচ্ছে ইমিটেশন, কিন্তু ইমিটেশনের আড়ালে থাকে তাদের কাছে ন্যাচারাল স্টোন। বাংলাদেশে কম দামে বিক্রি হয়, কারণ ভারতে বিক্রি হয় উইথ ট্যাক্স, আর এখানে উইদাউট ট্যাক্স। যেটা অরিজিনাল জেম স্টোন সেটা কস্টলি, এবং এর একজাক্ট বাংলাদেশে কতগুলি পাথর বিক্রি হবে বছরে এর হিসাব কেউ পরিচালনা কেউ দিতে পারবে না। 100 টাকা থেকে লাখ টাকা, দেশ কিংবা দেশের বাইরে থেকে আসা এসব আংটির নেই কোনো মূল্য তালিকা। জ্যোতিষীদের প্রেসক্রিপশনে চলছে আংটির বাজার। জ্যোতিষীর বাণীর বৈজ্ঞানিক ভিত্তি বা কতটুকু? প্রভাব বিস্তার করতে পারে গ্রহ, নক্ষত্র, শরীর, মনোজগতের, এগুলি আমার সায়েন্টিফিক পরিচ্ছন্ন কোনো ব্যাখ্যা নেই, আমার জানা মতে নেই। তবে মানুষ যখন ফ্রাস্ট্রেটেড হয় তখন সে কোনো একটা জিনিসের উপরে নির্ভর করলে তার মনটাকে অন্যদিকে ডাইভার্ট হয়ে যেতে পারে। তার টেনশনের জায়গাটা, ও আচ্ছা তাহলে আমি এটা দিছি, হয়তো আমি ভালো হয়ে যাবে। তার মনোজগতের যে টেনশনের এই বিষয়টার উপরে একটা প্রভাব পড়ে। সত্যিই কি সমস্যা সমাধানে কাজে আসে পাথরের এসব আংটি? ইসলামিক স্কলাররা জানালেন ভিত্তি নেই পাথরের বিশেষত্বের। সৌন্দর্য বৃদ্ধির কারণে পড়লেও মূল্য তালিকা নির্ধারণের দাবি তাদের। পাথরের কোনো প্রভাবে মানুষের শারীরিক সমস্যা দূর হবে, মানসিক সমস্যা দূর হবে, বা সে ভালো হয়ে যাবে, এ ধরনের কোনো ক্ষমতা পাথরের নাই। অবশ্যই এটা একটা নির্ধারিত দাম থাকা উচিত, তার বাজার মূল্যায়ন অনুযায়ী। জ্যোতিষীদের বিশেষত্বের বাণী আর ব্যবসায়ীদের স্বঘোষিত দামের উপর চলছে আংটির বেচা বিক্রি। পাথরের এসব আংটির নির্দিষ্ট মূল্য তালিকা নির্ধারণ করার দাবি জনমানুষের। জুবায়ের প্রধান, এখন, ঢাকা। কোরবানির ঈদ সামনে রেখে মেহেরপুরে 1100 কোটি টাকার পশু বিক্রির লক্ষ্য রাখছেন খামারিরা। প্রস্তুতি চলছে শখের পশু বিক্রি করার। তবে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় খরচ মিটিয়ে লাভ নিয়ে রয়েছে তাদের কাছে শঙ্কা। তবে বাজার ভালো পেলে লাভবান হওয়ার আশা করছেন খামারিরা। মুজাহিদ আল মুন্না জানাবেন বাকিটা। মেহেরপুরের সদর উপজেলার রাজাপুরের হাসান আলী একজন সফল খামারি। প্রবাস ফেরত এ যুবক গড়ে তুলেছেন নিজের খামার, পেয়েছেন সফলতাও। এবছর 4টি মহিষ বিক্রি করেছেন 11 লাখ টাকায়। আশা করছেন গরু ও ছাগল মিলিয়ে এবার লাভ করবেন প্রায় 12 লাখ টাকা। এখন আমার কাছে টোটাল 17টি বিক্রি উপযোগী গরু আছে সামনে কোরবানির জন্য। যে গরুগুলোর বিক্রয় ক্রয় মূল্য হচ্ছে 1,50,000 থেকে শুরু করে 2,50,000 পর্যন্ত। জেলায় এমন খামার গড়ে উঠেছে 5 শতাধিক। এছাড়াও পারিবারিক খামারের সংখ্যা 22,000। ব্ল্যাক বেঙ্গল ও যমুনাপাড়ি জাতের ছাগল সহ বিভিন্ন প্রজাতির পশু উৎপাদনে মেহেরপুর পেয়েছে বিশেষ পরিচিতি। জেলা প্রাণী সম্পদ দপ্তরের হিসেবে কোরবানির ঈদ সামনে রেখে গরু, ছাগল, মহিষ ও ভেড়া সহ 1.5 লাখের বেশি পশু প্রস্তুত করা হয়েছে। এবং গরু দুইটা 2 লক্ষ টাকায় কিনেছিলাম। এই বছর যদি আমি বিক্রি করি আশা করছি যে 5 লক্ষ টাকা হবে। পালন করে তাকে একটু খাদ্য খাবার একটু ভালো করে দিই, দিলি পরে দেখা যায় যে কোরবানির সময় আমাদের হয়তো 1 লক্ষ টাকা প্রফিট হয়ে গেল। বছর শেষে 1-1.5 বছর পরে আমরা এই গরুটা বেচা কেনা করি। এক পন বিছলের দাম 700 টাকা, 2 দিন হয়েছে। ফের আবার আপনার গ্যাম আরো 1000 টাকা কাটা, চাষির কিভাবে গরু পুষবে। মানে খাবারের যে দাম বিচুলির দাম বেশি হয়ে যাইছে, মানে বিচুলির দাম গরুগুলোকে খাওয়াইতে কি সারাদিন আমি খাটি গরু বেচতে।
মেহেরপুরের চাহিদা ৯০,০০০ হলেও অতিরিক্ত ৮১,০০০ পশু যাচ্ছে দেশের বিভিন্ন জেলায়। ঢাকার গাবতলী সহ বড় বড় হাটে মেহেরপুরের পশু থাকবে দাপটের সাথে। এছাড়াও পশু প্রস্তুতিতে বিশেষ পরামর্শ দিচ্ছে জেলা প্রাণী সম্পদ বিভাগ। ফিরোজপুর সব ইউনিয়নে আমাদের এলএসপি ভ্যাকসিনেটর, এআই কর্মী, বিভিন্ন 4 ধরনের কর্মী রয়েছে। তারা ভ্যাকসিন থেকে শুরু করে প্রাথমিক স্বাস্থ্যসেবা সহ বিভিন্ন ধরনের সেবা দিয়ে যাচ্ছে এবং আগামী কুরবানি ঈদ যেন আমরা সুন্দর সফলভাবে সম্পূর্ণ করতে হবে সেই লক্ষ্যে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। গৃহপালিত পশু উৎপাদনে খামারিদের দক্ষ করে তুলতে এই খাতেই তৈরি হবে বিশাল সম্ভাবনা। তাই পশু উৎপাদন বাড়াতে আরও বেশি কাজ করার কথা জানালেন জেলা প্রাণী সম্পদ বিভাগের এই কর্মকর্তা। মেহেরপুর জেলার চাহিদা ৯০,০০০ প্রাণীর চাহিদা, কিন্তু আমরা এখন পর্যন্ত যে লিস্টেড গবাদি প্রাণীর সংখ্যা করছি ১,৭১,০০০। বাড়তি গরু আমরা দেশের বিভিন্ন প্রান্তে ঢাকা, চিটাগাং, নোয়াখালী, কুমিল্লা, সিলেট ইত্যাদি জায়গায় পাঠাবো, সেই এলাকার চাহিদা পূরণ। গরু ছাগল লালন পালনে সাফল্যের গল্প তৈরি করেছে মেহেরপুর গ্রামের মানুষ। তাই এবারের ঈদে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা খামারিদের। এখন মেহেরপুর। ধান, পান আর আমের রাজশাহী এখন স্বাদু পানিতে মাছ চাষে উত্তরাঞ্চলের বৃহৎ ক্ষেত্র। একসময় কার্প জাতীয় মাছে সীমাবদ্ধ থাকলেও এখন ছোট মাছের চাষের আধিক্য বেড়েছে। ৫০,২৭০টি পুকুরে উৎপাদন হচ্ছে ১১৫ টন মাছ। প্রতিদিন ১২০০-র বেশি ট্রাকে মাছ যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। আর এই খাতে বছরে বাণিজ্য হচ্ছে ৫০,০০০ কোটি টাকার। তবে উদ্ধৃত মাছের রপ্তানি ও বিকল্প ব্যবহার নিয়ে মৎস্য অধিদপ্তরের সাড়া মিলছে না বলে অভিযোগ ব্যবসায়ীদের। সজীব আহমেদের ছবিতে আরও জানাবেন রাকিবুল হাসান। রাজশাহীর পবা উপজেলার নিচু জমির বাগসারা বিল, যার পুরোটা জুড়ে শুধুই পুকুর। ২০১২ সালের পর জেলার ৯ উপজেলার পারিলা, দুর্গাপুর, পুঠিয়া, তানোর, গোদাগাড়ি এবং বরেন্দ্র এলাকায় বেড়েছে এমন পুকুরের সংখ্যা। আবহাওয়া, প্রাকৃতিক উৎসের খাবার, পানির গুণাগুণ ও পরিবেশগত কারণে রাজশাহীতে মাছের চাষ, উৎপাদন ও মুনাফা বেশি। তাই লাভজনক ব্যবসা হিসেবে মাছের চাষকেই বেছে নিচ্ছেন স্থানীয় উদ্যোক্তা ও খামারিরা। রাজশাহীর ব্যবসা হচ্ছে আপনার পুকুর ব্যবসা প্রথমত লাভজনক, এটাতে আপনার বিনিয়োগ করলে লসের সম্ভাবনা খুবই কম এবং আমাদের রাজশাহী মাছের সুস্বাদ এবং এর নামটা বিশ্বব্যাপী আছে। 5 বছর আগে আমার 10 বিঘা পুকুর ছিল, এখন বর্তমান 75-80 বিঘা মতো হয়েছে আর কি। তো লাভজনক হয়েছে বলে আমি তো বাড়াচ্ছি। ৬৫,০০০ টন মাছের চাহিদার বিপরীতে উৎপাদন হচ্ছে ১,২৭,০০০ টন। এভাবে গেল এক যুগে রাজশাহীতে মাছ চাষে ঘটেছে রূপালী বিপ্লব। খামার বৃদ্ধিতে উৎপাদিত মাছের যত্ন, আহরণ, পরিবহন বা বিপণন এই খাতকে করে তুলেছে শ্রমঘন। এটা পুকুরে ধরেন যে আমরা ১৪-১৫ জন লেবার আসি, পুকুরে মাছ টাছ মেরে আর করে ৪০০-৫০০ টাকা বেতন। আমাদের কাজের সুযোগ ভালো হয়েছে, কারণ এখানে যত পুকুর হবে তত বেকারত্ব দূর হবে। রুই, কাতলা, মৃগেলের মতো কার্প জাতীয় মাছের চাষ বাড়ছে রাজশাহীতে। ৫০,২৭০টি পুকুরে স্থানীয় ৬৫,০০০ টন মাছের চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত থাকছে আরও ৫০,০০০ টন। স্থানীয় ক্রেতা, ব্যাপারী ও সুপার শপের প্রতিনিধিরা কিনছেন এসব মাছ। মিনি ট্রাকে বিশেষ পদ্ধতিতে মাছ জীবিত রেখে নেওয়া হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, নারায়ণগঞ্জ সহ দেশের বিভিন্ন প্রান্তে। তাতে বছরে এই খাত থেকে ১৭,০০০ খামারির আয় অন্তত ৫০,০০০ কোটি টাকার বেশি। রাজশাহীর মাছের চাহিদার জন্যই এই মাছটা এখানে সবচেয়ে বেশি আমদানি হয় এবং এখান থেকে সব জায়গায় চলে যায়। পুষ্করণী বেশি হয়ে গেছে হওয়াতে মাছের আমদানি হয়, দামও কম নয়। রাজশাহী বিভাগের ভিতর আমচত্বরে বর্তমান বিশাল আমদানি মাছ। জেলায় উৎপাদিত উদ্বৃত্ত মাছের বিকল্প ব্যবহার চান ব্যবসায়ীরা, কিন্তু এ নিয়ে মৎস্য কর্মকর্তাদের আগ্রহের অভাব আছে দাবি ব্যবসায়ী নেতাদের। তবে প্রকল্প গ্রহণের মধ্য দিয়ে ব্যবসায়ীদের পাশে থাকার কথা বলছে মৎস্য অধিদপ্তর। পার ডে আপনার এই অঞ্চলে 10 থেকে 14 কোটি টাকার একটা ট্রানজ্যাকশন হয় ডেইলি ওয়াইজ।
তো এটা তো আরও বেশি বাড়ানো যাবে। তো এই বাড়ানোর জন্য তো সরকারের যে এজেন্সি আছে, মৎস্য ডিপার্টমেন্ট আছে, সেই ডিপার্টমেন্টটাকে তো কাজ করতে হবে যে তুমি সে ধরনের কোনো সভা সমাবেশ সেমিনার আমরা কিন্তু দেখতে পাই না। এখানে আমাদের মৎস্য অধিদপ্তর যেটা করতে পারি আর কি এক্সপোর্টের ক্ষেত্রে, আমরা তাদেরকে পরামর্শ দিয়েছি চাষিদেরকে, এবং আমরা প্রশিক্ষণ দিতেছি যাতে আমরা মাছ, নিরাপদ মাছ উৎপাদন করতে পারি, কেমিক্যাল মুক্ত মাছ উৎপাদন করি। খামার রেজিস্ট্রেশন শুরু করেছি। আমার রাজশাহী জেলায় 50,000 পুকুরের মধ্যে 20,000 পুকুর অলরেডি রেজিস্ট্রেশন হয়েছে। পরবর্তীতে অন্য কোনো প্রকল্পের মাধ্যমে আমরা সবগুলো খামার রেজিস্ট্রেশন করে আমরা এক্সপোর্টের জন্য যে প্রথম ধাপ সেটা সম্পন্ন করব। চাষের পুকুরে প্রতিনিয়ত মাছের এমন যত্নে প্রতি বছর রাজশাহীতে উদ্বৃত্ত থাকছে 50,000 মেট্রিক টনের বেশি মাছ। উদ্বৃত্ত এই মাছের সঠিক ব্যবহারে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের সাথে প্রকল্প গ্রহণ করছে রাজশাহী মৎস্য অধিদপ্তর, যাতে এই উদ্বৃত্ত মাছ থেকে লোকসান কমানো যায় আর আস্থা অর্জন করা যায় এই ব্যবসায়। তাতে অনেক বেশি লাভের আশা করছেন এমন খামারিরা। রাকিবুল হাসান, এখন, পবা, রাজশাহী। সুনামগঞ্জের মানিকপুরে সারা দেশে পরিচিতি পেয়েছে লিচুর গ্রাম হিসেবে। বাণিজ্যিকভাবে গ্রামের ছোট বড় টিলায় গড়ে উঠেছে লিচুর বাগান। তবে চলতি বছর বোম্বাই চায়না 3 ও দেশি জাতের লিচুর ফলন ভালো হওয়ায় খুশি চাষিরা। তবে গ্রামের যোগাযোগ ব্যবস্থার উন্নতি করা গেলে লিচুর বাজারজাতকরণে সুবিধা পাবেন তারা। বিস্তারিত লিপসন আহমেদের প্রতিবেদনে। সুনামগঞ্জ থেকে ৪৫ কিলোমিটার দূরে ছাতক উপজেলার মানিকপুর গ্রাম। গ্রামের প্রতিটি গাছের ডালে থোকায় থোকায় ঝুলছে লিচু। জেলার লিচু চাষি আব্দুল হামিদ ভাগ্য ফেরাতে যিনি সামান্য পুঁজি দিয়েই শুরু করেন লিচুর চাষ। আর সেই লিচু চাষেই মাত্র 10 বছরে প্রতি বছর আয় করছেন 1 থেকে 1.5 লাখ টাকা। জেলার অন্যান্য কৃষকরাও লিচু চাষে উদ্বুদ্ধ হয়ে শুরু করেছেন চাষ। প্রায় 30টা গাছ লাগিয়ে দিচ্ছি। প্রতি বছর 1 লাখ 1.5 লাখ টাকা, 80-90 হাজার টাকা এরকম। এই বছর কিছু ওই যে ঘূর্ণিঝড়ের কারণে ফলনটা একটু নষ্ট হয়েছে। তাহলে প্রতি বছরে আমরা এটা লাভজনক করি। লিচুর আবাদ যেন বদলে দিয়েছে গ্রামের মানুষের অর্থনৈতিক অবস্থা। তবে যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকায় সঠিক সময়ে লিচু বাজারজাত করতে পারছেন না চাষিরা, ফলে ক্ষতির সম্মুখীন হচ্ছে তারা। দূর দূরান্ত থেকে ব্যবসায়ীরা লাইতে পারে না, রাস্তাঘাটের সুবিধা নাই, গাড়ি ঘোড়া নিতে পারে না। একটা লিচু পার পিস এখান থেকে কিনতে হয় 2 টাকা 60 পয়সা করে। যদি যাতায়াত ব্যবস্থা ভালো হয় দূর দূরান্তে লোক আসবে। লিচুর গ্রামের অনেক বিক্রির মাধ্যমে মানুষ লেখাপড়া, পাশাপাশি সারা বছরের আয় রোজগার এখান থেকে তার সংসারটা চলে আর কি। লিচুর ফলন বাড়াতে মাঠ পর্যায়ে কৃষকদের বিভিন্ন পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান কৃষি কর্মকর্তা। আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে লিচু চাষিদেরকে মূলত সার ব্যবস্থাপনা এবং মালচিং এবং বালাইনাশক প্রয়োগের উপর পরামর্শ দেই। পুরাতন জাতগুলোর পরিবর্তে যে সমস্ত জাতগুলোর বাজারে আরো চাহিদা আছে, অর্থাৎ চায়না 3 জাতের লিচু যদি আমরা আবাদ করতে পারি তাহলে কৃষকরা আরো লাভবান হলো। মানিকপুর গ্রামের 6,000 লিচু গাছ থেকে অন্তত কোটি টাকার লিচু বিক্রি হবে বলে প্রত্যাশা করছেন চাষিরা। এখন সুনামগঞ্জ। জামালপুরে পাইকারি ফলের হাটে বেড়েছে লিচুর সরবরাহ, তবে চাহিদা বেশি থাকায় বিক্রি হচ্ছে বাড়তি দামে। সপ্তাহ ব্যবধানে প্রতি 100 লিচুতে দাম বেড়েছে 50 থেকে 100 টাকা পর্যন্ত। এ নিয়ে আরও জানাতে জাকপাড়া পাইকারি ফলের হাট থেকে যুক্ত হয়েছেন জুয়েল রানা। জুয়েল, সকালবেলা হাটে ক্রেতা সমাগম কেমন দেখছেন? একই সঙ্গে জানাবেন সেখানে লিচু কত দামে বিক্রি হচ্ছে? জামালপুরের চলতি বছরের 370 হেক্টর জমিতে লিচুর চাষ করা হয়েছে। ইতিমধ্যে আমি যে বাজারটি দাঁড়িয়ে আছি এটা হচ্ছে জামালপুর শহরের ডাকপাড়া পাইকারির ফলের হাট। সকাল থেকেই ফলের বাজারটি শুরু হয়ে থাকে। আজকে যদি আমি লিচুর দাম বলি তাহলে জামালপুরে যে লিচু বিক্রি হচ্ছে সপ্তাহের ব্যবধানে বাজারে সরবরাহ থাকার পরেও কিন্তু 50 থেকে 100 টাকা পর্যন্ত লিচুর দাম বেড়েছে। অর্থাৎ আজকে যে এই হাটে লিচু বিক্রি হচ্ছে, দেশি জাতের লিচু বিক্রি হচ্ছে 200 থেকে 250 টাকায় লিচু বিক্রি হচ্ছে। এছাড়াও মুজাফফরি, বেদনা, বোম্বাই জাতের লিচু বিক্রি হচ্ছে 300 থেকে 350 টাকায়। আর যে চায়না 3 জাতের যে লিচু রয়েছে সেই লিচু বিক্রি হচ্ছে
500 থেকে 550 টাকা, অর্থাৎ বলা চলে এই যে সপ্তাহের ব্যবধানে প্রতিটি লিচু কিন্তু এখন 50 থেকে 100 টাকা পর্যন্ত বেড়ে গিয়েছে। অর্থাৎ এই লিচু খুচরা বাজারে কিন্তু আবার পুনরায় প্রভাব পড়ে, অর্থাৎ এইখানকার লিচু রয়েছে সেটি কিন্তু প্রভাব পড়ছে খুচরা বাজারে গিয়ে। অর্থাৎ বলা চলে যে সপ্তাহের যে ব্যবধান যে লিচু রয়েছে সেই লিচুর চাহিদা আরো বেড়ে গেছে। আর এখানকার লিচু জামালপুর ছাড়াও শেরপুর, কুড়িগ্রামের রাজীবপুর, রৌমারী, মধুপুরের টাঙ্গাইল জেলার মধুপুর, ধনবাড়ী এবং ময়মনসিংহ জেলার মুক্তাগাছ এমনকি ফুলবাড়িয়া জেলায় কিন্তু এখানকার লিচু এখানকার ব্যবসায়ীরা সরবরাহ করে থাকে। আর এছাড়াও মুক্তি এই বাজারে লিচু ছাড়াও কিন্তু মৌসুমী ফল হিসেবে আম, কলা, পেয়ারা, অন্যান্য ফলও কিন্তু এখান থেকে বিক্রি হচ্ছে। আজকে যদি আমের কথা বলি তাহলে এখানকার আম বিক্রি হচ্ছে গোপালভোগ, ঘুটি আম, রাজভোগ, এই আমগুলো বিক্রি হচ্ছে 50 থেকে 55-60 টাকা কেজি ধরে পাইকারি বিক্রি হচ্ছে। খুচরা বাজারে কিন্তু সেই আম বিক্রি হচ্ছে 60 থেকে 70-75 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। আর কলার হালি যদি বলি তাহলে এখানকার কলা বিক্রি হচ্ছে অর্থাৎ 10 থেকে 12-15 টাকা হালি কিন্তু পাইকারি বিক্রি হচ্ছে, সেটি খুচরা বাজারে গিয়ে 20 থেকে 25 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। সব মিলিয়ে বলা চলে এই যে হাটটি শুরু হয় সকাল থেকে শুরু হয়, আর এখানকার হাটে 3 থেকে অর্থাৎ 5 লক্ষ টাকার মতো ফল অর্থাৎ লিচু বিক্রি হচ্ছে, আর অন্যান্য ফল মিলে প্রায় 10 লক্ষ টাকার ফল কিন্তু প্রতিদিন এই হাটে বিক্রি হয়ে থাকে। সব মিলিয়ে বলা চলে মুক্তি প্রতিদিন কিন্তু এই হাটটি জমে উঠেছে, এমনকি এখানকার ব্যবসায়ীদের আনাগোনা মুখর থাকে এই ফল বাজার। এই ছিল জামালপুর থেকে আমার কাছে লিচু সহ অন্যান্য ফল বিক্রির সবশেষ তথ্য। মুক্তি। জামালপুরের ডাকপাড়া পাইকারি ফলের হাট থেকে যুক্ত ছিলেন জুয়েল রানা। যশোরের লেবুতলায় বাণিজ্যিকভাবে মিষ্টি জাতের ভারতীয় আঙুর চাষ করে সফলতা পেয়েছেন মনসুর আলী নামে এক কৃষক। আঙুরের ক্ষেত দেখতে প্রতিদিন ভিড় করেন অনেকেই। আর আঙুর চাষে কৃষকদের উৎসাহিত করতে সব ধরনের সহযোগিতার কথা বলছে কৃষি বিভাগ। রিপন হোসেনের প্রতিবেদন, ছবি তুলেছেন এনামুল হক। জাল দিয়ে বাধাই করা পুরো জমি, মাঝেই বসানো একের পর এক মাচা, আর তাতেই সবুজ পাতার নিচে থোকায় থোকায় ঝুলছে লালচে সবুজ ভারতীয় জাতের আঙুর। আর এসব আঙ্গুর গাছের পরিচর্যায় ব্যস্ত যশোর সদরের লেবুতলা গ্রামের কৃষক মনসুর আলী। 4 বছর আগে ইউটিউব দেখে 5 থেকে 7 লাখ টাকা খরচ করে 33 শতক জমিতে রোপণ করেন 120টি চয়ন জাতের আঙ্গুর গাছের চারা। রোপণের কয়েক মাসের মধ্যেই আসে ভালো ফলন। কলমের মাধ্যমে তৈরি করেছেন উন্নত নতুন জাত। 50,000 টাকা বছরে ব্যয়তে জোন দিয়ে সার মাটি দিয়ে, তাছাড়া এর খরচটা আসছে প্রথম যে ব্যয়টা, এই ব্যয়টা করে উঠতে পারলে এই গাছগুলো 30 বছর ফল দেবে, মানে বাইরের দেশে ওনারা বলেছে। দেশের মাটিতে বিদেশি আঙ্গুর চাষ দেখতে প্রতিদিন বাগানে ভিড় করেন অনেকে। এমন বাগান করতে উৎসাহী হচ্ছেন অনেকে, কেউ কিনে নিয়ে যাচ্ছেন চারা। খাতো সুস্বাদু, মিষ্টি আছে, আবার হলো লোকজনের কাছে বিক্রি হয়। আমার একটা নিজের বাগান করার ইচ্ছা, যার কারণে আমি এখানে দেখার জন্য আসলাম। মোটামুটি দেখে আমাকে ভালো লাগলো। দেখে আমরাও চাষবাস করতেছি, অনেকে দূর দূরান্ত আসে, বাইরে আসে, চারা টারা নিয়ে যায়, আমাদের মাঠে অনেকে লাগাইছে। এরকম যদি আরো 5টা বা 6টা যদি বাগান যদি করতে পারি, তাহলে মনে করেন আমাদের বাংলাদেশটা অনেকটা উন্নতি হবে আর কি। কৃষি অধিদপ্তর জানায়, দেশে আঙ্গুর চাষ বাড়লে বিদেশ থেকে আমদানি করতে হবে না। এ ধরনের চাষে কৃষকদের উৎসাহিত করতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন কৃষি কর্মকর্তারা। এই বিষয়টা এখনো আমরা গবেষণা যারা বিজ্ঞানীরা আছে তাদের নজরে এনেছি। আমরা যদি এটা ছড়িয়ে দিতে পারি, তবে আমাদের এই যে আঙ্গুর ফল বিদেশ থেকে আমদানি করে নিয়ে আসতে, তো আমরা হয়তো অদূর ভবিষ্যতে আমদানি নির্ভরতাও কমাতে পারব। কৃষি বিভাগের তথ্য মতে চলতি বছরে যশোর জেলায় 10 হেক্টর জমিতে আঙ্গুর চাষ হয়েছে। রিপন হোসেন, এখন যশোর। সিরাজগঞ্জের সবজির বাজারে কিছুটা স্বস্তি ফিরে এসেছে, আর সপ্তাহের ব্যবধানে বেশিরভাগ সবজির দাম কমেছে 5 থেকে 10 টাকা পর্যন্ত। আর এই নিয়ে বিস্তারিত জানাতে জেলার পাইকারি পৌর আড়ত থেকে যুক্ত আছেন সহকর্মী রিফাত রহমান। রিফাত, আপনার মাধ্যমে জানতে চাই যে বাজারে সবজির সরবরাহ কেমন দেখতে পাচ্ছেন, আর বর্তমানে কোন সবজির দামই বা কেমন, জানতে চাই আপনার মাধ্যমে। অনেক শুক্রবার ছুটির দিনের সিরাজগঞ্জের এই পৌর পাইকারি আড়তে কিন্তু ভোর থেকেই ক্রেতা বিক্রেতার হাট ডাকে জমজমাট হয়ে উঠেছে, এবং প্রতিটি সবজির দামই কিন্তু 5 টাকা থেকে 10 টাকা পর্যন্ত কিন্তু কমেছে। বিশেষ করে সবজির সরবরাহ বেশি থাকার কারণে কিন্তু এই
যে সবজিগুলো সেগুলোর দাম কিন্তু অনেকটাই কমে এসেছে। আমি যদি সবজির দাম দর যদি বলি যে সব থেকে বেশি কিন্তু দাম কমেছে আলুর। আলু 10 টাকা থেকে 12 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া যেগুলো নিত্য প্রয়োজনীয় সবজি রয়েছে মোটামুটি সবগুলো সবজি কিন্তু 10 টাকা থেকে 20 টাকা কেজির মধ্যেই কিন্তু সবগুলো সবজি বিক্রি হচ্ছে। বিশেষ করে করল্লা বিক্রি হচ্ছে 14 থেকে 15 টাকা, বেগুন 15 টাকা থেকে 20 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া পটলও কিন্তু 12 থেকে 13 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া মিষ্টি কুমড়া 12 টাকা কেজি এবং চাল কুমড়া যেটি রয়েছে সেটি প্রতি পিস কিন্তু 8 টাকা দরে কিন্তু এই যে চাল কুমড়া সেটি কিন্তু বিক্রি হচ্ছে। মোটামুটি প্রত্যেকটি সবজিরই সরবরাহ পর্যাপ্ত বলা চলে। তবে আসলে বিক্রেতারা যেটি বলছেন যে যেহেতু সবজির সরবরাহ অনেক বেশি রয়েছে সেই তুলনায় আসলে বাজারে চাহিদা কম থাকার কারণে কিন্তু এই যে সবজিগুলো এগুলোর দাম কিন্তু অনেকটাই কমে এসেছে। নিত্য প্রয়োজনীয় যে সবজি পেঁয়াজও কিন্তু দাম কমেছে। পাশাপাশি আদা, রসুন, মরিচ সবগুলো সবজিরই কিন্তু দাম অনেকটাই কমে ক্রেতাদের ক্রয় ক্ষমতার মধ্যেই রয়েছে। আজকে পেঁয়াজের যে বাজার দর যাচ্ছে, পেঁয়াজ 45 টাকা থেকে 48 টাকা কেজিতে বিক্রি হচ্ছে এবং যেটি দেশি রসুন রয়েছে, দেশি রসুন 75 থেকে 80 টাকা এবং যেটি চায়না রসুন বলা হয় সেটি 140 টাকা কেজিতে বিক্রি হচ্ছে এবং আদার দাম কমে আদা বিক্রি হচ্ছে 75 থেকে 80 টাকা এবং মরিচ প্রতি কেজি মরিচ বিক্রি হচ্ছে 25 টাকা কেজিতে। আপনি বুঝতে পারছেন যে প্রতিটি সবজির দামই কিন্তু এই যে পৌর পাইকারি আড়ত এতে কিন্তু কমে এসেছে এবং ক্রেতারাও কিন্তু এই পাইকারি আড়তে আসছেন এবং তারা এখান থেকে এই সবজিগুলো ক্রয় করে কিন্তু খুচরা বাজারে তারা খুচরা দরে কিন্তু আসলে তারা ক্রেতাদের কাছে বিক্রি করছে। তবে আসলে সরবরাহ বেশি থাকার কারণেই এই সবজিগুলোর কিন্তু দাম ক্রেতাদের নাগালের মধ্যে রয়েছে এবং কম দামে বিক্রি হচ্ছে। তো অনেক সিরাজগঞ্জের পৌর পাইকারি আড়ত থেকে এই ছিল আমার কাছে সবশেষ। উপকূলীয় এলাকা ভোলায় ঘূর্ণিঝড় মান্থার প্রভাব পড়তে শুরু করেছে। মেঘাচ্ছন্ন আকাশ আর গুমোট আবহাওয়ায় আতঙ্কে উপকূলবাসী। সমুদ্র বন্দরগুলোতে দেখানো হয়েছে 3 নম্বর সতর্ক সংকেত। এ নিয়ে আরো জানাতে ভোলার ধনিয়া মেঘনার পাড় থেকে যুক্ত হয়েছেন ইমতিয়াজুর রহমান। ইমতিয়াজ, ঘূর্ণিঝড় মান্থার প্রভাব সেখানে কেমন দেখছেন জানাবেন এবং জানমালের নিরাপত্তায় প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়েছে কিনা? মুক্তি, ঘূর্ণিঝড়ের যেই আসন্ন যে ঘূর্ণিঝড় আসছে তার প্রভাব কিন্তু উপকূল এলাকায় পড়তে শুরু করেছে। বিশেষ করে সকাল থেকে এখন পর্যন্ত আমি ভোলার মেঘনার পরে অবস্থান করছি। আকাশ অনেকাংশেই মেঘাচ্ছন্ন এবং গুমোট আকার ধারণ করা অবস্থা রয়েছে এবং যেই বাতাসের যেই একটা মৃদু ভাব রয়েছে তাও নদীর পানিও কিন্তু স্বাভাবিকের তুলনায় কিছুটা বৃদ্ধি বলেও কিন্তু স্থানীয়রা জানিয়েছেন। এই ঘূর্ণিঝড় যে আসন্ন ঘূর্ণিঝড় রয়েছে তা মোকাবিলার জন্য প্রশাসনের পক্ষ থেকে 3 ধরনের প্রস্তুতি গ্রহণ করে থাকে তারা। ঘূর্ণিঝড়কালীন, ঘূর্ণিঝড় আগাম এবং ঘূর্ণিঝড় পরবর্তী সময়, এই 3 ধরনের প্রস্তুতি এবং এই প্রায় 13,000 স্বেচ্ছাসেবী কিন্তু প্রস্তুত রয়েছে বলে কিন্তু জেলা প্রশাসক আমাকে জানিয়েছেন। তবে একটা বিষয় হচ্ছে যখনই ঘূর্ণিঝড় আসে তখন কিন্তু উপকূল এলাকা ভোলার বিশেষ করে বিচ্ছিন্ন চরাঞ্চলের মানুষ কিন্তু ক্ষয়ক্ষতি এবং ক্ষতিগ্রস্ত বেশি হয়ে থাকে। কিন্তু এবছর ঘূর্ণিঝড়ের খবরে কিন্তু বিশেষ করে ভোলার মনপুরার মানুষ কিন্তু বেশি আতঙ্ক রয়েছে, কেননা ভোলার মনপুরায় 52 কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ কাজ চলমান রয়েছে। প্রায় 1117 কোটি টাকা ব্যয়। এই কাজ চলমান অবস্থায় কিন্তু বেড়িবাঁধের অনেকাংশই প্রায় 75% অংশই কিন্তু কেটে ফেলা হয়েছে এবং সুইচ গেট গুলোকে একরকম মেরামত যোগ্য কাজ চলমান রয়েছে। এই কারণে কিন্তু যখনই ঘূর্ণিঝড় আসবে এই হালকা বাতাস কিংবা জোয়ারের তোড়ে কিন্তু মনপুরার লোকালয়ে পানি প্রবেশ করবে বলেও কিন্তু স্থানীয়রা বলছেন। কিন্তু স্থানীয়রা বলছেন যে এখন পর্যন্ত কোনো ঠিকাদারি প্রতিষ্ঠান কোনো কার্যকরী ভূমিকা না রাখার কারণে তারা আতঙ্কে এবং উৎকণ্ঠা রয়েছেন। এছাড়াও যে বিচ্ছিন্ন চরাঞ্চলগুলো রয়েছে এই চরাঞ্চলের মানুষ কিন্তু অনেকটাই ক্ষতিগ্রস্ত হয় বিগত ঝড়গুলোতে। এই বছরও এই ঘূর্ণিঝড়ের আশঙ্কায় তারা কিন্তু অনেকটাই উৎকণ্ঠা বিরাজ করছে। তারা বলছেন যে যখনই ঘূর্ণিঝড় হবে তখন কিন্তু যখন জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং ব্যাঙ্গা সতর্কতা জানা হবে তারা নিরাপদ আশ্রয় কেন্দ্রে যাবেন। তো এই ছিল আমার কাছে ভোলার ধনিয়া থেকে মেঘনা নদীর পাড় থেকে ঘূর্ণিঝড়ের সর্ব তথ্য। মুক্তি। ঘূর্ণিঝড় মান্থার প্রভাব সম্পর্কে জানাতে ভোলা থেকে যুক্ত ছিলেন ইমতিয়াজুর রহমান। বসতবাড়ি, দালান, ব্যবসা প্রতিষ্ঠান সহ নানা অবৈধ স্থাপনায় দখল হয়ে গেছে বান্দরবান শহরের পানি প্রবাহের একমাত্র ম্যাক্সি খাল। স্থানীয়দের অভিযোগ সময়ের সাথে অবৈধভাবে খালের বাকি অংশ দখল করেছে একটা প্রভাবশালী মহল। আর এই অবস্থায় খাল দখলমুক্ত করতে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দিচ্ছে প্রশাসক। বান্দরবান থেকে রিজবি রাহাতের প্রতিবেদনে দেখবেন বিস্তারিত।
নালার মতো সরু পথ বেয়ে নামছে পানি। আশপাশের অবৈধ স্থাপনার জন্য প্রথম দেখায় ড্রেন মনে হলেও এটি বান্দরবান শহরের ম্যাক্সি খাল। শহরের বুক চিরে প্রবাহিত হয়ে খালটি মিশেছে সাঙ্গু নদীতে। আর্মিপাড়া, মেম্বারপাড়া, নোয়াপাড়া সহ কয়েকটি এলাকায় খালের দুপার দখল করে নির্মাণ করা হয়েছে বিভিন্ন স্থাপনা। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী মহল অবৈধভাবে এসব জায়গা দখল করলেও প্রশাসন দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি। এতে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা, বাড়ছে ভোগান্তি। জিরিতে অনেক গভীর ছিল, পানিগুলো চলে যাইতো, মানে তেমন বন্যা হইতো না। 2-4 বছর পর একবার হয়তো বন্যা। বাজে ঘর বাড়ি হয়ে গেছে, ওই এখন কেসি খোলা সব পানি যাই না পারে। সব জায়গায় সব যত ময়লা আছে সবাই চালের মধ্যে ওঠে, আমরা ঘরে থাকতে পারি না। যারা দখলদার তারা ক্ষমতাবান হওয়ার কারণে কেউ কিছু বলতে পারে না, আর এই ব্যাপারে প্রশাসনেরও কোনো উদ্যোগ আমরা দেখতেছি না। যারা বান্দরবনে প্রশাসন আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি, তাদেরকে যেন যথাযথ ব্যবস্থা নিতে পারে। অবৈধ দখলের কারণে ছোট হয়ে গেছে খালটির গতিপথ। এতে পানি নিষ্কাশন প্রক্রিয়া ব্যাহত হচ্ছে বলছে পানি উন্নয়ন বোর্ড। এখানে যে অবৈধভাবে বসবাস করেন তার যে তালিকা যেটা আছে সেটা আমরা জেলা প্রশাসনের সমন্বয় করে পানি উন্নয়ন বোর্ডের এবং জেলা প্রশাসন সমন্বয় করে একটা তালিকা হালনাগাদ করা হয়েছে এবং এটা এখনো চলমান আছে। এদিকে খালের জায়গায় নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদে শিগগিরই ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। যারা অবৈধ দখলে গেছেন তাদেরকে চিহ্নিত করার জন্য আমরা তাদেরকে রিপোর্ট দিতে বলেছি। রিপোর্টটা পাওয়া মাত্রই আমরা আবার ম্যাজিস্ট্রেট নিয়োগ করে আমরা অবৈধ উচ্ছেদ কার্যক্রমে আমরা অতি সত্বর আমরা পদক্ষেপ গ্রহণ করব। দ্রুতই এসব জায়গা উদ্ধার করা না হলে অস্তিত্ব হারাবে শহরের একমাত্র খালটি, এমন শঙ্কা স্থানীয়দের। এখন বান্দরবান। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার স্যান ডিয়েগো শহরে ছোট বিমান বিধ্বস্ত হয়ে প্রাণ গেছে কমপক্ষে 6 জনের। আহত হয়েছেন আরও 8 জন। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোররাত 3:45টার দিকে শহরে এই দুর্ঘটনা ঘটে। শহরের উত্তর পূর্ব মার্ফি ক্যানিয়ন আবাসিক এলাকায় বিধ্বস্ত হয় সেসনা 550 বিমানটি। পাইলট সহ 10 জন আরোহী বহনে সক্ষম প্রাইভেট জেট বিমানটিতে দুর্ঘটনার সময় কতজন যাত্রী ছিল তা এখনও স্পষ্ট নয়। বিমানটি যে বাড়ির ওপর আছড়ে পড়ে সে বাড়িটি বিধ্বস্ত হয়েছে। বিমানের আঘাতের পর অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে আরও 10টি ভবন। ঘটনাস্থলে পুড়ে ছাই হওয়া কয়েকটি গাড়ি। এই ঘটনায় আহতদের সবাই ওই এলাকার বাসিন্দা। দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়েছে শতাধিক বাসিন্দাকে। দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। So the one permanently destroyed is this one right here behind us. We have damage to multiple homes down to the west of us on the street. That damage will be assessed. Our main concern on that damage, I don't know the full extent of the damage because our job is to preserve the scene so NTSB can come in and do the investigation. শেষ করছি এখন সকাল। তার আগে শিরোনামগুলো আরও একবার। পদত্যাগের বিষয়ে ভাবছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। বিবিসি বাংলাকে নাহিদ ইসলাম। জুলাই গণঅভ্যুত্থানের পর সেনানিবাসে আশ্রয় নেওয়া 626 জনের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল আইএসপিআর। জুলাই মাসের মধ্যেই জাতীয় সনদ প্রকাশ, জানালেন আলী রিয়াজ। সনদ তৈরির 1 মাসে নির্বাচনের তারিখ ঘোষণা সম্ভব, দাবি বিএনপি। কর ফাঁকি দিয়ে আনা পাথরের আংটির রমরমা ব্যবসা। টঙের দোকানেই বিক্রি, লক্ষাধিক টাকায় মূল্য নির্ধারণের দাবি ক্রেতাদের। এবং যুক্তরাষ্ট্রের স্যান ডিয়েগো শহরে আবাসিক এলাকায় উড়োজাহাজ বিধ্বস্ত, অন্তত 6 জন নিহত, আহত 8। এই ছিল এখন সকালে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.টিভি। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন টিভি।